আসলে মহারাজ কি কারণে চিন্তিত সেটা জানতে না পারলে আমাদেরও চিন্তা হয় বই কি। হুম অর্থ বুঝলে, অর্থ। রাজকোষের অবস্থা খুবই খারাপ, আর সামনেই তো শিবরাত্রি পুজো। কিভাবে যে কি হবে কিছুই বুঝতে পারছি। এবার তোমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। আমরা সবাই? আমি গতকাল তোমাদের রানীমার সাথে এই ব্যাপারে কথা বলেছি। রানীমা কি বললেন মহারাজ? দেখো, তোমরা সব সভাসদেরা যদি মুক্ত হস্তে দান করো আর রাজকোষ থেকেও যতটা সম্ভব অর্থ সাহায্য দিয়ে এবারে পুজো এবং ভোগের আয়োজন তাহলে সুসম্পন্ন করা যাবে। তাহলে আজ রাজসভার আলোচনা এইটুকুই রইল, বাকি কথা পরে হবে। বলি গিন্নি, আমি খুব সমস্যার মধ্যে আছি বুঝলে। হ্যাঁ, তোমার তো অর্থের টান ধরলেই আমার কথা মনে পড়ে গো। কি করে বুঝলে? বাবা, বুঝবো না? এতদিন ধরে তোমার সাথে সংসার করছি, তাও বুঝবো না? তোমাকে পেয়েছি, কিন্তু সাথে পেয়েছি অভাব। হ্যাঁ, সে যতই অভাব হোক, মন্ত্রী মশাইয়ের মতো স্বভাব তো নষ্ট করিনি গিন্নি। সেই জন্যেই তো তোমার সংসারে পড়ে আছি গো, নইলে কবে এই চাল চুলোহীন সংসার ছেড়ে চলে যেতুম। হ্যাঁ, বলছি শোনো না, এই কিছু মোহরের খুব দরকার। এবার মন্দিরে শিবরাত্রির পুজো হবে, কিন্তু মহারাজ তেমন খরচ করতে পারবেন না। তাই কি? তাই আমাদের সব সভাসদদের বলেছেন দান করবার জন্য। এই দেখো, আমার যা গয়নাগাটি ছিল সবই তো বন্ধক রাখা আছে, নইলে বলতাম। আরে বাবা, সে তো জানি, কিন্তু আর কোনো উপায় নেই। কি বলি বলো তো? দেখি কি করা যায়। আরে মন্ত্রী মশাই, আপনি তখন থেকে শুধু এদিক ওদিক করছেন কেন বলুন তো? তা কি করব? না, আমরা তো বুঝতে পারছি না আপনার কি হলো। জীবনে অনেক অপমানিত হয়েছি, অনেক মার খেয়েছি, এবার সম্মান চাই। আর কেউ সম্মান না করলেও আমরা কিন্তু আপনাকে বেশ সম্মান করি মন্ত্রী মশাই। তোদের সম্মান আর মহারাজের সম্মানের মধ্যে অনেক পার্থক্য আছে। না, ওই ছোট মুখে বড় কথা বলছি মন্ত্রী মশাই, ক্ষমা করবেন। হ্যাঁ, মহারাজ আপনাকে কেন সম্মান করবেন? সামনে শিবরাত্রি, প্রত্যেক বছরের মতন এবছরেও গ্রামের মন্দিরে রাজবাড়ির তত্ত্বাবধানে পুজো হবে, আর সেই পুজোয় আমাকে দান করতে হবে। তা করুন, আপনার কি অর্থের অভাব নাকি? আরে বাবা, সব অর্থ দিয়েই তো তোদের গিন্নিমার গয়না বানিয়ে দিয়েছি, আমার হাতে আর আছে কই? ও, এই সামান্য ব্যাপার। আপনি মাছের তেলে মাছ ভাজুন। হ্যাঁ, আমিও তো তাই বলতে চাইছি। খোলসা করে বলতো তুই কি বলতে চাইছিস? মানে আমি বলতে চাইছি, আপনি আমাদের দায়িত্ব দিন, আমরা রাজ্যবাসীদের থেকে চাঁদা তুলবো, ভিক্ষে করব। আরো অনেক কায়দা করে অর্থ উপার্জন করে আপনার হাতে দেব, আর সেই অর্থ আপনি নিজের বলে চালিয়ে দেবেন। ব্যাস, তাহলে তো আমার 90% চিন্তাই মাথা থেকে নেমে গেল। ব্যাস, আর কোনো চিন্তা নেই। কি গো, এত রাত হয়ে গেল, এখনো ঘুমোচ্ছ না কেন বলো তো? হ্যাঁ, খুব চিন্তা হচ্ছে গো গিন্নি, এখনো বুঝে উঠতে পারিনি যে কি করে দান করব। শুধু অর্থদানই কি দান নাকি গো? শিব ঠাকুর তো আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছেন গো। হ্যাঁ, তা তো তিনি আছেন। তুমি বরং ভক্তদের সহযোগিতা করো, পুজোর দিন ভক্তরা দূর থেকে যাতে মন্দিরে আসতে পারে সেই ব্যবস্থা করো, মন্দির প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। হ্যাঁ, ঠিক বলেছো গিন্নি, এটা তুমি ঠিক বলেছো। তারপর সবাই কিছু অর্থের যোগান করতে পারলে। মহারাজ, আমি 5 মোহর অর্থ সাহায্য করতে চাই। আমিও 5 মোহর মহারাজ। বেশ, গোপাল? মহারাজ, এখন আমার হাত একদম খালি, তাই আমি অন্যভাবে সহযোগিতা করার চেষ্টা করছি। কিরকম? এই তো গতকাল আমি 1 বস্তা কাঠ দিয়ে গিয়েছি, আজকে আরো দেব। তারপর আগামীকাল মন্দির চত্বর পরিষ্কার করব, আগাছা পরিষ্কার করব, পুজোর দিন ভিড় সামলাবো, যারা দূর থেকে আসবে তাদের একটা গরুর গাড়ি করে নিয়ে আসবো। আচ্ছা, বেশ বেশ, কর। মন্ত্রী? মহারাজ, এই নিন, এতে 200 মোহর আছে, আমি আরো দান করব, আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ।
বাহ 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 বাহ, এ তো বিশাল ব্যাপার। আমি জীবনে অনেক পাপ করেছি, তাই এখন দান করে একটু যদি পুণ্য লাভ হয় সেটাই আশা। বেশ বেশ, পণ্ডিত তুমি আর রাজবৈদ্য তাহলে পুজোর দশকর্মা দ্রব্যাদি কেনাকাটা শুরু করো। দেখ, ওদের বাড়ির বাইরে একটা শাড়ি ঝুলছে। শাড়িটা দেখে খুব একটা ওই পুরানো মনে হচ্ছে না। ওটা হাত সাফাই করে বাজারে বেচে যা অর্থ পাবো সেটাই মন্ত্রী মশাইকে দেব, তাই তো? একদম তাই। হাই পুটি, দেখ তোদের বাড়ি থেকে বটা ঘটা কাকা শাড়ি চুরি করছে। হ্যাঁ তাই তো। ন্যাপলা, ওরে বাবা রে, মরে গেলাম রে, ওরে মরে গেলাম, পালাও পালাও পালাও, ওরে বাবা। এই কি হয়েছে রে? চিৎকার করছিস কেন? আর বটা ওভাবে পালালো কেন? এই বটা ঘটা কাকা ওই পুটির মায়ের শাড়ি চুরি করে পালাচ্ছিল, আমরা ধরে ফেলেছি। সাব্বাস, এই তো চাই। তার মানে মন্ত্রীমশাই এখন দান করার জন্য চুরিও করাচ্ছে। বাহ, কি ভাবছো গোপাল দাদা? না কিছু না। আচ্ছা পুটির বাবা, তোমাদের বাড়ি মন্ত্রীমশাই চাঁদা তুলতে আসেননি? এসেছিলেন তো, কিন্তু আমি বলে দিয়েছি আমি পারবো না। নিজেদের বীজ ধান কেনার অর্থ নেই, চাঁদা দেবো কি করে? আচ্ছা, এই ব্যাপার, এবার বুঝতে পেরেছি। অনেক ভয় দেখালেন, চমকালেন, কিন্তু কিচ্ছু দিইনি। তাই বটা ঘটা চুরি করতে এসেছিল, বুঝেছি। বেশ, এই সাবধানে থেকো। কিভাবে যে সংসার চালাবো? শোনো পুটির বাবা, তুমি এক কাজ করো। বলো। জঙ্গলে অনেক ধুত্র গাছ, আকন্দ গাছ আছে। তুমি পুজোর দিন সকাল থেকে মন্দিরের কাছে একটা ফুল মালা বেলপাতার দোকান দাও। এটা ভালো বুদ্ধি দিয়েছো। আমি তো এখন মন্দির প্রাঙ্গণ সাফ সাফাই করতে যাচ্ছি, আমি বরং কাজের ফাঁকে তোমার জন্য একটা ছাউনি দিয়ে মন্দিরের কাছে দোকান বানিয়ে দেব। তাহলে তো খুবই ভালো হয়। এই পুটি, তোরাও আমার সাথে চল, হাতে হাতে সাহায্য করবি। চল চল চল। চলো গোপাল দাদু। কি কিসের আওয়াজ হলো? হ্যাঁ দাদু, কিরকম একটা টং করে আওয়াজ হলো। দেখি তো। আরে বাবা, এটা ঘোড়া মনে হচ্ছে। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। জয় মহাদেব। বের করো বের করো। এই তো। ও দাদু, এ তো সোনার মোহর। জয় মহাদেব, তুমি সত্যি আছো প্রভু, তুমি সত্যি আছো। একই দাদু, তুমি কাঁদছো কেন? সবই মহাদেবের কৃপা। মহারাজ বলেছিলেন দান করতে, মহাদেব নিজেই নিজের পুজোর ব্যবস্থা করে নিলেন রে। হ্যাঁ তাই তো দেখছি দাদু। তবে শোন, এই কথাটা কাউকে বলিস না। আচ্ছা গোপাল দাদু, আমরা কাউকে বলবো না। আজ সান্ধ্য সভায় সবাইকে আমি ডাকলাম, তার একটাই কারণ। কি কারণ মহারাজ? কি বলবেন আজ? গতকাল শিবরাত্রির পুজো আর আজ বেলার পুজোর ভোগ গ্রহণ পর্ব বেশ ভালোভাবেই সুসম্পন্ন হলো। এতে আমি খুব খুশি ও শান্তি পেয়েছি। তাই মহারাজ আমাকে সম্মান প্রদান করবেন, তাই তো? আমার মনে হয় আমি সবচেয়ে বেশি দান করেছি। না, তুমি তো কোনো নিঃস্বার্থ দানই করনি। মানে আমি যে কত মোহর দিলাম। ওগুলো তো লোকজনকে ভয় দেখিয়ে দানের নামে চাঁদা তুলে দিয়েছো। সেরেছে, সব জেনে গেছেন। হ্যাঁ, সেই জন্য সম্মান নয়, তোমাকে শাস্তি দেওয়া হবে। ওরে বাবা রে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন। এসব ক্ষমার অযোগ্য ভুল। যাই হোক, মহাদেবের কৃপায় মহাদেবের পুজো হয়েছে। তুমি যে অর্থ লোকজনের কাছ থেকে তুলেছিলে সেটা লোকজনের মধ্যেই বিলিয়ে দেওয়া হবে। তাহলে পুজোয় যা খরচ হলো তার বকেয়া কিভাবে মেটাবেন? সেটার ব্যবস্থা তো স্বয়ং মহাদেব করেছেন মন্ত্রী মশাই। হ্যাঁ, মহাদেব কিভাবে? আমি একদিন বিকেল বেলা ওরে বাবা,
এক ঘোড়া সোনার মোহর। হ্যাঁ, এক ঘোড়া সব মহারাজকে দিয়ে দিয়েছি। আর এই দান সংক্রান্ত যে অর্থ সাম্মানিকের কথা বলেছিলাম তা পাবে গোপাল। ধন্যবাদ মহারাজ। তবে মন্ত্রীমশাই যে অর্থ লোকজনের কাছ থেকে বলপূর্বক তুলেছেন সেটা দিয়ে গরিব চাষি ভাইদের বীজ কেনার অর্থ দান করা হবে। আর মহাদেবের কৃপায় যে এক ঘোড়া মোহর পাওয়া গেছে তা দিয়ে বকেয়া মেটানো হবে। সাবাস গোপাল, সাবাস। এই না হলে আমার গোপাল। সাধু সাধু। আর মন্ত্রীমশাইকে কি করা হবে? ওকে কাল শাস্তি দেওয়া হবে। ও মহাদেব, ও শিব ঠাকুর, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমাকে। ওসব না বলে একবার কান ধরে উঠবস করুন আর একবার করে বলুন, জয় মহাদেবের জয়। জয় মহাদেবের জয়, জয় মহাদেবের জয়, জয় মহাদেবের জয়। সবই মহাদেবের দান। অনেকদিন কৃষ্ণচন্দ্রকে জব্দ করা হয়নি যে, মনটা তাই কেমন যেন উস্কুস উস্কুস করছে। সেটা তো গোপালের জন্যে। গোপালই তো মুশকিল আসান হয়ে সব সামলে দেয়। প্রতিবারে সামলে দেয় বলেই কি আর এবারে সামলাতে পারবে? না 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 না, এবার কৃষ্ণচন্দ্র জব্দ হবেই হবে, তবে একটু অন্যরকম ভাবে। আপনার কথাটা তো কেমন অন্যরকম শোনাচ্ছে জাহাপানা। তাহলে তুমি শোনাও। কি জাহাপানা? আমার কত ধনরত্ন আছে সেটা কি তোমার জানা আছে উচিত? না জাহাপানা, তবে জানার আগ্রহ আছে বিস্তর। শুধু তোমার কেন, আরো অনেকেরই আগ্রহ আছে শুনলাম, আর সেটা যতক্ষণ না জানা যাচ্ছে ততক্ষণ মনটা কেমন খচখচ খচখচ করে। করে বই কি, এই তো প্রশ্নটা শোনার পর থেকেই আমার মনটাই কেমন একটা উস্কুস উস্কুস করতে শুরু করে দিয়েছে। আমার হাতে একটা অস্ত্র চলে এসেছে, এবার তাই আমি এমন এক প্যাঁচ কষবো যে কৃষ্ণচন্দ্র মনে মনে কিছুতেই শান্তি পাবে না। আর তাকে অশান্তিতে রাখতে পারলে আমার যে কি শান্তি, কি শান্তি, কি বলবো। কি যে বলি, মানে এমন আমন্ত্রণ পেলে তো আর না বলা যায় না। যে আমন্ত্রণ পত্র পেয়ে আপনি এত উল্লসিত, আনন্দিত, সেই আমন্ত্রণ পত্র কার মহারাজ? আমার অনুমান এই পত্র নিশ্চয়ই নবাবের। তোমার অনুমান একেবারে সঠিক রাজ্যতীষী। উমা, তাই বুঝি আপনি এত খুশি? সব দেখে শুনে আমারও তো খুব আগ্রহ জাগছে। সে তো জাগবেই, তবে আগে ভাগেই বলে না দিয়ে আমি দেখছি কার কেমন সব চিন্তা ভাবনা মাথায় আসে। খবর তো একটা আছেই মহারাজ, তবে কথাতেই আছে না, যত হাসি তত কান্না। তাই ভালোর বদলে খারাপটাই মনে আসছে যে বেশি করে। বোঝো ঠেলা, সবকিছুতেই খালি ঘেঁটে দেওয়া। সত্যি গোপাল, আজকাল যেন সবেতেই তুমি নেতিবাচক কথা বলো। এটাই তো গোপালের স্বভাব মহারাজ। সে যাই হোক, গোপালের অকর্মণ্যতা টের পেয়েই বোধহয় নবাব শুধু আমাকে আর মন্ত্রীকে মুর্শিদাবাদে যাওয়ার নিমন্ত্রণ করেছেন। বেশ তো, ঘুরে আসুন না তবে, শুভস্য শীঘ্রম। তবে দরকার পড়লে এই ভাঙা কুলো গোপালকেই দরকারে লাগবে, কথাটা যেন খেয়াল থাকে মন্ত্রী মশাই। ডেকে নিয়ে এসে নবাব যে ঠিক কি করতে চাইছেন সেটাই তো বুঝতে পারছি না। অত বোঝার কি আছে মহারাজ? খাবো, শোবো, আর গুপ্ত কক্ষে ঢুকে নবাবের সঞ্চয় দেখবো, তাহলেই তো হবে। তাই কি আর হবে কে জানে। না না, জানতে তো আমাকে হবে। এখানে এসে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা আমাকে জানতে হবে না? আপনি কিচ্ছু ভাববেন না জাহাপানা, ব্যবস্থা সব করাই আছে। না না, এমনিতে কোনো অসুবিধে নেই, তবে একটা অস্বস্তি হচ্ছে বটে। আসলে মহারাজ বোধহয় মনে মনে ভাবছেন নবাব বাহাদুর নিশ্চয়ই তাকে ডেকে এনেছেন তার গুপ্ত কক্ষে কত মণিমাণিক্য ধন সম্পদ আছে সেটা দেখানোর জন্য। তাই নাকি?
মানে এখানকার হিরে সেখানকার চুনি, অমুক দেশের পান্না তমুক দেশের মুক্তো। শুধু কি তাই, আরো কত কি। হ্যাঁ হ্যাঁ, সেগুলো যতক্ষণ না দেখতে পাচ্ছেন ততক্ষণ মহারাজ ঠিক স্বস্তি পাচ্ছেন না। এই যে কৃষ্ণচন্দ্রের যে আমার ধনসম্পদ দেখার প্রবল ইচ্ছে আছে সেটা আমার ভালো মতোই জানা আছে। তবে সবাইকে তো সবটা দেখাতে নেই, আর সবার জন্য সবটাও নয়, তাই না? তাই কি জাহাপনা? তাই গুপ্ত কক্ষের ভেতরে কি আছে সেটা না হয় না দেখাই থাক। না না, তোমরা বরং খানা পিনা করো গিয়ে, হ্যাঁ বিশ্রাম নাও, উজিত তোমাদের খেয়াল রাখবে, কেমন? এই রে, এটা কি হলো? কি আবার হবে? তোমার পাল্লায় পড়ে মান সম্মান সব গেল। এর থেকে আমার কৃষ্ণনগরই ভালো। মুর্শিদাবাদ থেকে ফিরে আসার পর থেকেই কেমন থমথমে মুখ করে বসে আছেন মহারাজ। ব্যাপারটা কি? হাতির যত্ন কেমন হলো মহারাজ? কোনো ত্রুটি ছিল নাকি? না না, তেমন কিছু নয়। তবে যে উদ্দেশ্যে নবাবের কাছে যাওয়া সেটাই তো সফল হলো না। গুপ্তকক্ষে ঠিক কি কি ছিল সেটাই তো জানা হলো না, তাই না মহারাজ? উদ্দেশ্যটা আসলে কার ছিল সেটা আমি এখন ঠিক বুঝতে পারছি। তোমাকে আজ সাফাই দিতে হবে না। সেই বুঝবেন, তবে দেরিতে বুঝবেন। কি আর করা যাবে, ফলে যা হওয়ার তাই হবে। না না, তাই বলে নবাব যেভাবে তার গুপ্ত কক্ষে ঢুকতে না দিয়ে আমাকে অপমান করেছেন সেটা আমি মোটেই মেনে নিতে পারছি না। মহারাজের এই অপমানের শোধ তুলতে পারে একমাত্র গোপাল, আমি নিশ্চিত। ঠিক বলেছেন, গোপাল যদি দেয় কোনো চাল তাহলেই নবাব হবেন নকল। না না, এর মধ্যে গোপালের ঢোকার কোনো দরকার নেই। এটা মহারাজ আর নবাবের ব্যাপার। তুমি চুপ করো। কে কোথায় ঢুকবে সেটা আমায় দেখতে দাও। এখানে আর দেখার কি আছে মহারাজ? নবাবের মুখের ওপর তো আর কিছু বলা যাবে না। তুমি বলো গোপাল, সুযোগ পেলে তুমি নবাবকে পাল্টা শিক্ষা দিতে পারবে কিনা? সুযোগ পাওয়া যায় না মহারাজ, সুযোগ তৈরি করে নিতে হয়। তাই আমি সুযোগ তৈরিও করব আর তার সদ্ব্যবহার করব। আর এটাও বলে রাখছি, নবাবকে নাকাল করে সুদে আসলে আপনার অপমানের বদলা নিয়ে তবে ছাড়ব। কি হলো জাহাপানা? আপনি যেমনটা চেয়েছিলেন তেমনটাই তো হলো। মহারাজ কৃষ্ণচন্দ্র মনের কথা মনেই চেপে রেখে মুখ চুন করে পালালো। তারপরেও আপনার মন ভালো নেই? না না হুজির, ঠিক জমলো না। তার উপর আবার এই বেনামি পত্র। সে কি, মহারাজ কৃষ্ণচন্দ্রকে অপমান করে তাড়িয়ে দেওয়ার পরেও জমলো না? হ্যাঁ, আর কোন পত্রের কথা বলছেন জাহাপানা? কে পাঠিয়েছে, কোথা থেকে পাঠিয়েছে কিছুই বুঝতে পারছি না। তবে দু চার কথা যা লেখা আছে এতে, তাতেই তো চোখ কপালে উঠেছে। আমার খাস মহলের ব্যবস্থাপনায় নাকি ত্রুটি আছে, অতিথি আপ্যায়নে বিস্তর গলদ। সেটা আবার 5 কান? এই না মানে 1 কান হলো কি করে? কানাকানি হোক বা না হোক, জানাজানি হতে কিন্তু দেরি নেই। নাও থালা সামলাও, এদিকে গোপালও এসে হাজির। এমনি এমনি কি আর এসেছি জাহাপনা? আসলে মহারাজ এসে আপনার খাস মহলে ছিলেন বটে, তবে যে শয্যায় মহারাজকে শুতে দেওয়া হয়েছিল সেটা ছিল অসমান আর শক্ত। তাই আমি ছুটে এসেছি আপনার এইরকম নিম্নমানের সামগ্রী আর ব্যবস্থাপনা দেখার জন্য। এখানে আবার দেখার কি আছে? সবাই তো জানে নবাবের ধন সম্পদের কথা। এবার না হয় আমি নবাবের দৈন্য দশার কথা জানাবো সবাইকে। এইসব কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। প্রথমে এই পত্র, তারপর গোপালের অভিযোগ এই মাত্র। না 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 না, এই রকম হতেই পারে না। কি হতে পারে না জাহাপনা? আমার শয্যায় কোনো গলদ নেই, আর এটা শুধু তুমি চোখেই দেখবে না, একবার শুয়েও দেখবে। আজ রাতটা তুমি আমার খাস মহলেই কাটাবে, আর ওই শয্যাতেই শোবে। হ্যাঁ, এই রকম করবেন না জাহাপানা, গোপালকে বিশ্বাস নেই। কখন যে কি করে ফেলবে তখন দেখবেন মাথা চাপড়াতে হবে। তবে এটাও শুনে রাখো গোপাল, যে গুপ্ত কক্ষ আছে যেখানে হিরে জহরাত প্রসাধনী সামগ্রী ইত্যাদি প্রভৃতি রাখা আছে, তার দরজা কিন্তু কোনো মতেই খুলবে না। সত্যি কথা বলতে কি, সেই গুপ্ত কক্ষ দেখার স্বাদ আমারও ছিল বটে, তবে কি আর করা যাবে, নবাব যেমন বলবেন সেটাই মেনে নিতে হবে। তবে মনটা আনচান করবে, এই আর কি।
যাক, গোপালের মনের মধ্যেও অস্বস্তি ঢুকিয়ে দেওয়া গেছে তাহলে। বাবা, ছুঁচ হয়ে ঢোকার সুযোগ পেয়েছি, এবার ফাল হয়ে বেরোবো। আপনি কিচ্ছু ভাববেন না জাহাপানা, গোপালকে আমি চোখে চোখেই রেখেছি। কিন্তু দেখে তো মনে হচ্ছে গোপালের শুতে কোনো অসুবিধা হচ্ছে। তা কি করে হয় জাহাপানা? অবশ্য কায়দা করে গোপালের মনে যে গুপ্ত কক্ষের ভাবনা ঢুকিয়ে দিয়েছেন, হতে পারে তার জন্যই সে আনচান করছে। ওই দেখো, গোপাল হঠাৎ কি শুরু করেছে। তাই তো, কিন্তু কি করতে চাইছেটা কি? কি হলো গোপাল, কিছু বলবে নাকি? এ কি, আমি কোথায়? ও, এটা তো রাসমহলই মনে হচ্ছে। এখানেই তো তুমি ছিলে, কি মুশকিল। আচ্ছা, তোমার অসুবিধাটা ঠিক কোথায় হচ্ছে বলো তো? না না, শুতে তেমন কোনো অসুবিধা বোঝার আগেই তো অন্য অসুবিধে শুরু হয়ে গেল। আসলে সত্যি সত্যি তো আর গুপ্তকক্ষে ঢুকতে পারিনি, তাই স্বপ্নে ঢুকেছিলাম মনে হলো। তারপর সেখানে ঢুকেই দেখতে পেলাম বস্তা বস্তা ধনরত্ন। আমি তো সেই বস্তার ভেতরে হাত ঢুকিয়ে সেগুলোকেই তো হাত দিয়ে তুলছিলাম। এবার তো বুঝতে পেরেছো যে তুমি স্বপ্ন দেখছিলে। এবার ঠিকঠাক ঘুমো তাহলে। কাল রাতে গোপাল আচ্ছা ঝামেলায় ফেলেছিল। কবে ফেলে না জাহাপানা? আমাকে নিয়েই আলোচনা চলছে মনে হচ্ছে। ভুল কিছু মনে হয়নি, সে যাই হোক। এখন বলো দেখি, খাস মহলের সজ্জাটা কেমন ছিল কাল রাতে? সে আর কি করে বলি জাহাপনা, স্বপ্ন দেখার চক্করে ঘুমের দিকে তেমন মন দিতে পারিনি যে। গোপাল মানেই গোলমাল, আবার বাহানা দিতে শুরু করেছে। তাই বলছিলাম কি, আর এক রাত না ঘুমোলে ঠিক মতো বলতে পারবো না। বেশ তো, আর এক রাত থাকো না হয়, তবে আমারও একটা শর্ত আছে। আগের রাতে তুমি স্বপ্নের ঘরে যা কাণ্ড ঘটিয়েছো না, তাতে জাহাপানা খুব বিরক্ত, বুঝতে পারছো নিশ্চয়ই। বুঝেছি তো, তবে যে কোনো শর্তেই আমি খাস মহলে শুতে রাজি। আমার এক কথায় রাজি হয়ে গোপাল নবাবের কাছে ছুটে গেল, কিন্তু কই, এখনো তো ফিরে এলো না। এমনও তো হতে পারে মহারাজ যে নবাব গোপালকে আটকে রেখেছেন। হ্যাঁ, কেন? গোপাল তো দাবি করে যে সে তার বুদ্ধির জোরে যে কোনো বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে পারে। এবার তাহলে ফেঁসে গেল কি করে? না না, গোপালের কোনো বিপদ হবে না। দেখবেন গোপাল এবারেও ঠিক বেরিয়ে আসবে। হ্যাঁ, গোপাল আসবে হেসে হেসে, মহারাজ দেখবেন বসে বসে। আমার ধারণা কিন্তু যে কোনো শর্তেই নবাব গোপালকে শায়েস্তা করেই ছাড়বেন। গোপাল যখন নিজে থেকে নবাবকে খোঁচাতে গেছে, তখন আঁচড় তো খেতেই হবে। কি জানে নবাব আবার গোপালকে কিভাবে জব্দ করছেন, কি জানি। ব্যবস্থাপনায় কোনো ত্রুটি নেই জাহাপানা, তবে আজ গোপালকে না আচ্ছা জব্দ করা হয়েছে জাহাপানা। গোপালকে আজ আর বালিশ দেওয়া হয়নি। এমনটাই তো নির্দেশ দিয়েছিলাম। দেখি, আজ মনে হচ্ছে গোপাল বিশেষ ক্যাম্পও করতে পারবে না। কিন্তু একি, গোপাল যে আবার উসখুস করছে। তাই তো দেখছি। এক্ষুনি গোপালকে ঘুম থেকে ডেকে তুলে দিতে হবে, না হলে আজ আবার একটা অনিষ্ট করবে। না না, আজ আর কিছুই করতে পারবে না, বালিশই তো নেই। কি, গোপাল তো আবার শুরু করে দিয়েছে। ধরো ধরো ধরো, এক্ষুনি ধরো ওকে। আরে ওঠো ওঠো, জেগে ওঠো গোপাল। আরে হচ্ছেটা কি? আজ আবার তোমার কি হলো? এ হে, আজ আবার একটা গন্ডগোল করেছি মনে হচ্ছে। গন্ডগোল বলে গন্ডগোল, জল ছড়িয়ে কি অবস্থা করেছো দেখো। আমার কোনো দোষ নেই, কিন্তু সেই আবার গুপ্ত কক্ষের স্বপ্ন এলো আর গোলমাল হয়ে গেল।
আজ আবার কেমন স্বপ্ন এলো? গুপ্তকক্ষের যেদিকে আরব আর পারস্য দেশের আতরের সম্ভার ছিল, স্বপ্নে সেই দিকে ঘুরছিলাম আজ। সেগুলো ছড়িয়ে ছড়িয়ে দেখতে দেখতেই স্বপ্ন বলুন তো দেখি। গুপ্তকক্ষে ঢুকতে পারিনি, কিন্তু তার স্বপ্ন দেখা তো থামছে না। তার মানে আজ স্বপ্নে দেখছিলাম গুপ্তকক্ষের একদিকে দামি দামি রেশমি কাপড়, মসৃণের বিপুল সম্ভার, ওই সেগুলোই টেনে টেনে দেখছিলাম আর কি। তাই বলে পর্দা ধরে টানাটানি করতে হবে? ওই দেখুন, ওগুলোকেই তো মসলিন ভাবলাম। না 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 না, এবার আমি মনে মনে স্থির করে ফেলেছি এই ঝামেলা থেকে বেরোবার একটাই উপায়, আর সেটাই এবার আমি করব। গোপালের ফিরতে কিন্তু এবার সত্যিই দেরি হচ্ছে। দেখুন, হয়তো গোপাল বেশি বাহাদুরি দেখাতে গিয়ে ফেসে গেছে। হেসে নয়, এই যে কেমন হেসে হেসেই এসেছি দেখুন। এই তো গোপাল ফিরে এসেছে। শুধু ফিরেই আসেনি, তার সঙ্গে আরেকটা সুসংবাদও নিয়ে এসেছি। হ্যাঁ, সেটা আবার কি? আমার প্যাঁচে পড়ে নবাব শেষ পর্যন্ত বাধ্য হয়েছেন গুপ্তকক্ষ খুলে দিতে, সঙ্গে কিছু উপঢৌকনও দিয়েছেন। ব্যাপারটা ঠিক কেমন করে কি হলো বলো দেখি। বলছি মহারাজ, নবাব বাহাদুর এসো গোপাল, তোমার জন্য আমি গুপ্তকক্ষের দরজা খুলেই দিলাম। তবে খবরদার, আবার উল্টো পাল্টা স্বপ্ন দেখে ঘুম নষ্ট হওয়ার বাহানা দেবে না। আর কৃষ্ণচন্দ্রকে গিয়ে বলবে তারও আর গুপ্তকক্ষ দেখতে আসার কোনো বাধা নেই। আর একটা কথা, এইসব নিয়ে খুশি থাকো, তবে নবাবের খাস মহলের নিন্দে করে আবার ঢেঁড়া পিটিও না যেন। এমনিতেই সেই অভিযোগপত্র নিয়ে নবাব বাহাদুর চিন্তিত। সেই চিন্তা ঝেড়ে ফেলুন জাহাপনা, কারণ ওটা আমারই দুষ্ট বুদ্ধির ফল। অবস্থা বুঝে ওই ব্যবস্থা আমিই নিয়েছিলাম। হ্যাঁ, আগে হ্যাঁ। সাবাস গোপাল, তুমি তাহলে শেষমেশ যে কোনো উপায়ে নবাবকে মাথা নোয়াতে বাধ্য করলে। আপনাকে কেউ অসম্মান করলে আমি যে নিজেকে সামলে রাখতে পারি না মহারাজ। সত্যি গোপাল, তোমার তুলনা হয় না।